রোমাঞ্চ স্টেশনে আপনাদের স্বাগত জানাই। রোমাঞ্চ স্টেশনে আজকের আপনারা শুনবেন শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক কাহিনী কামিনী। রোমাঞ্চ স্টেশনে আমরা চেষ্টা করি আপনাদের পছন্দের এবং আপনাদের মনের মতন গল্প নিয়ে আসার। সেই জন্য প্রত্যেক শ্রোতাদের উদ্দেশ্যে বলি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদের অনেক অনেক অনুপ্রাণিত করে। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের গল্প শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী। স্টেশনে ট্রেন থামতেই হ্যাট কোট পরা সুরনাথবাবু নেমে পড়লেন। স্টেশনটা ছোট, তার সংলগ্ন জনপথটাও বেশি বিস্তীর্ণ নয়। ট্রেনটা 2 মিনিট থেমে তারপর চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটা নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথবাবু সেগুলো পরিদর্শন করতে এসেছেন। এর মধ্যে তিনি এদিকে কখনো আসেননি। ছোট্ট সুটকেসটা হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বাইরে এলেন। সঙ্গে আর কোনো লটবহন নেই। সুটকেসের মধ্যে আছে এক সেট প্যান্টালুন, ধুতি, গামছা, সাবান আর দাঁত মাজবার ব্রাশ। স্থানীয় পোস্ট অফিসটা স্টেশনের কাছেই। ডাক এবং তার দুটোই আছে, কিন্তু সবই শহরের অনুপাতে। একজন পোস্টমাস্টার, একজন কেরানি এবং 2 জন পিয়ন আছে। পোস্ট অফিসের পিছন দিকে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাকে ভিতরে নিয়ে গেলেন। দুপুরবেলা আহারাদির ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাসাতেই হলো। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম করলেন। তারপর আবার বেরোনোর জন্য প্রস্তুত হলেন। এর মধ্যে তিনি খবর নিয়েছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন, তার মধ্যে সব থেকে যেটা কাছে সেটা 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথবাবু তার পিয়নের সাইকেলটা ধার করে নিয়েছেন। আজকে সন্ধ্যের সময় ওই গ্রামে পৌঁছাবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যের আগেই ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাইকেলের পিছন দিকে ছোট সুটকেসটা বেঁধে সুরনাথ যখন যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন, পোস্টমাস্টার তখন বললেন, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা 2 ফাঁক হয়ে গেছে। ডানহাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন কেমন? সুরনাথ জিজ্ঞাসা করলেন, কেন, বাঁহাতি রাস্তাটা কি দোষ করলো? পোস্টমাস্টার বললেন, আগে ওই রাস্তাটা তেমন ভালো নয়। সাইকেলে উঠে সুরনাথবাবু বেরিয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হয়ে গেলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর, অবিমিশ্র পলিমাটি নয়, আবার নির্জলা মরুকান্তারও নয়। জায়গায় জায়গায় ঘন বন আছে। কোথাও শিলাভূমি, কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করে রুক্ষ পাথরের ঢিপি মাথা তুলেছে। এই বিচিত্র ভূমির উপর দিয়ে নির্জন পথটা এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যেতে কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 40 বছর। মাঝারি আকৃতির শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর 3 আগে স্ত্রী বিয়োগ হয়েছে। আবার বিয়ের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন ঠিকই,
কিন্তু বিপত্নিক হওয়ার ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু তিনি লাভ করেছেন তা বিসর্জন দিতেও মন চায় না। তিনি যখন 6 মাইল পথ অতিক্রম করেছেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুঁকে পড়েছে। সামনের দিকে দুটো পথ ক্রমশ পৃথক হয়ে ধনুকের মতো বেঁকে গেছে। মাঝখানে উঁচু জমি, তার উপরে তাল খেজুরের গাছ মাথা তুলে আছে। হঠাৎ কোথা থেকে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। চারদিকটা অস্পষ্ট ছায়াছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল থেকে নামলেন। আগে পাশে কাছে দূরে কোথাও জনমানব নেই। আকাশ নির্মল, কেবল সূর্যের মুখের উপর এক টুকরো মেঘ লেগে আছে। সুরনাথ একটু চিন্তা করলেন, এখনো 6-7 মাইল পথ বাকি। আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাবে। অন্ধকার হবার আগে যদি গন্তব্যস্থানে পৌঁছাতে না পারেন তাহলে দিগ্ভ্রান্ত হবার সম্ভাবনা। পোস্টমাস্টার বলেছিলেন বাঁ হাতের রাস্তাটা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁ হাতের রাস্তা দিয়ে যাওয়াই ভালো। সুরনাথ সাইকেলে চড়ে বাঁ হাতের রাস্তা ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেননি। পথ খুবই অসমতল, কিন্তু সাবধানে চললে আছাড় খাবার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু নড়ল না। মনে হলো মুখে মুখোশ এঁটেই সূর্যদেব অস্ত যাবেন। মিনিট 20 সাইকেল চালাবার পর সুরনাথ সামনে একটা দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে। দু একটা আবছায়া মূর্তি যেন ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। আরও কিছু দূর অগ্রসর হবার পর পাশের দিকে চোখ ফিরিয়ে সুরনাথ ব্রেক কষলেন। একটা ছোট্ট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটিরের দেখা নেই। এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতন দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন সেখান থেকে 3 গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে একটি যুবতী বসে আছে। সুরনাথের চোখের সঙ্গে তার চোখ চুম্বকের মতন আবদ্ধ হয়ে গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো পিতাভ, দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে। মুখের গড়ন দৃঢ়, তাতে প্রগলভতার সমাবেশ। মাথার অগোছালো চুলের প্রান্তে একটু তামাটে ভাব। চোখের তারা বড় বড়। তার পরিধানে কেবল একটি কস্তাপার শাড়ি। গায়ে কোনো অলংকার নেই। সধবা কি বিধবা কি কুমারী তা বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চেয়ে আছি। একা তুমি কোথায় যাবে? যুবতী প্রশ্ন করল। তার দাঁতগুলো সাদা ঝকঝকে, গলার স্বর গম্ভীর ও ভরাট, কিন্তু কথা বলবার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধক করে উঠল। দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি তার মনের মধ্যে অনুভব করলেন। কিন্তু তিনি লঘুচেতা লোক নন। সবলে আত্মসংযম করে বললেন, যাব রতনপুরে। যুবতী দাওয়ায় কিনারায় পা ঝুলিয়ে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল। তার হাসিতে প্রগলভতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরিয়ে দিতে পারে। শেষে হাসি থামিয়ে সে বলল, রতনপুর যে অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতে পারবে না। সুরনাথ রাস্তার দিকে চাইলেন। দূর থেকে যে গ্রামের আভাস পেয়েছিলেন
সন্ধ্যার ছায়ায় তা মিলিয়ে গেছে। তিনি উদ্বেগ স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ চকিত চক্ষে যুবতীর দিকে চাইলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরও কত রহস্যময় ইঙ্গিত তার মধ্যে। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন। একটু স্খলিত স্বরে বললেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে হাত দেখিয়ে বলল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করলেন। তা যদি অসুবিধে না হয়, এখানেই না হয় থাকব। যুবতী আবার হেসে উঠল। প্রায় অন্ধকারে তার হাসিটা ঝলকে উঠল। সে বলল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করল। একটা মাদুর এনে দাওয়ার একপাশে পেতে দিল। এক ঘটি জল ও একটা গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধোও, চা খাবে তো? আমি এখনই তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরে প্রদীপ জ্বলে উঠল। ঘর থেকে আলো দাওয়ার উপর এসে পড়ল। বাইরের নির্ভেদ্য অন্ধকার চরাচর গ্রাস করে নিয়েছে। সুরনাথ বসে চিন্তা করতে লাগলেন। তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। তীরবিদ্ধ হরিণ আর আগুনের দিকে ছুটে চলা পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করেছে? এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হলো। যুবতী একটু হাসল, বলল, আমি রান্না চড়াতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুললেন, এই না না, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়েই শুয়ে থাকবো। ও মা, মুড়ি মুরগি খেয়ে কি শীতের রাত কাটে? রাত উপসী হাতি টলে। তোমার অত লজ্জায় কাজ নেই, 1 ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাই ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে তার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ লক্ষ্য করছিলেন, কুটিরের মধ্যে 2টি ঘর। একটি রান্নাঘর, অপরটি বোধ হয় শোয়ার ঘর। তিনি অনুমান করলেন, দাওয়ায় মাদুরের উপর তার শয্যার ব্যবস্থা হবে। সে ভালোই হবে। কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দরজার কাছে এসে দাঁড়ালো, বলল, এই যে ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ উঠে ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ গরম। পিঁড়ের সামনে ভাতের থালা, প্রদীপটা কাছেই রাখা আছে। আয়োজন সামান্যই, ভাত, ডাল এবং একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ খেতে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালির কথা বলতে বলতে ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল। সুরনাথ লক্ষ্য করলেন, রান্না করতে করতে যুবতী কখন পায়ে আলতা পড়েছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবেই কথা বলছিল, কিন্তু সুরনাথ হুঁ হাঁ ছাড়া কিছুই বলছেন না। বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে,
তার সঙ্গে অন্তত একটু মিষ্টালাপ করবার প্রয়োজন আছে বই কি। তিনি শামুকের মতন খোলের ভিতর থেকে একটা গলা বাড়িয়ে বললেন, তা তোমার নাম কি? এক ঝলকে হেসে যুবতী বলল, কামিনী। নামটা তপ্ত লোহার মতন সুরনাথের গায়ে ছ্যাঁক করে লাগলো। তিনি শামুকের মতন আবার খোলের মধ্যে প্রবেশ করলেন। খাওয়া শেষ হলে সুরনাথ হাত মুখ ধুয়ে নিল। কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হয়ে গিয়ে বললেন, না না, আমি বাইরে মাদুরে শুয়েই রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়ে বলল, ও মা, বাইরে শোবে কি? শীতে কলিয়ে যাবে যে। যাও বিছানায় শো গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করলেন না। কামিনী রাত্রে কোথায় শোবে সে নিয়ে প্রশ্নও করলেন না। সাজাপ্রাপ্ত আসামির মতন শোয়ার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রদীপ জ্বলছে। মেঝের উপর খড় পেতে তার উপর তোষক বিছিয়ে শয্যা। সুরনাথ সুটকেস বার করে কাপড় বদলে ফেললেন। তারপর প্রদীপ জ্বালিয়ে রেখেই শুয়ে পড়লেন। চোখ বুজে তিনি পাশের ঘরে খুটখাট ঠুনঠান বাসন কোসনের শব্দ শুনতে লাগলেন। ইন্দ্রিয়গুলো অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠছে। তার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বাইরে বেরিয়ে আসলো। চোখ বুজিয়ে অনেকক্ষণ শুয়ে থাকবার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়েছিলেন। হঠাৎ চটকা ভেঙে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসেছে, আর তার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরে আসলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেবল সুরনাথ বাবুর জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটাও গেছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিল। সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাবার কথা সেখানে তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করল। 7 দিন পরে সুরনাথকে পাওয়া গেল। বাঁহাতি রাস্তায় একটিও কুটির নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে। সাইকেলটা একটু দূরেই মাটিতে লুটিয়ে আছে। আর তার পিছনে সুরনাথের সুটকেসটা পড়ে আছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, বুরুশ সমস্তই আছে। কিচ্ছু খোয়া যায়নি। সুরনাথের দেহে কোথাও আঘাত চিহ্ন নেই, কিন্তু দেহটা প্রাচীন মিশরীয় মমির মতন শুকিয়ে অস্থি চর্মসার হয়ে গেছে। যেন রক্তচোষা বাদুড় তার দেহটা একেবারে শুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনলেন, তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন, বেচারা ডাইনির হাতে পড়েছিলেন। কামিনী ডাইনি এখনো ওই তল্লাটেই আছে। মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাঁহাতি রাস্তা ভালো নয়, কিন্তু উনি শুনলেন না। শুনছিলেন আজকের গল্প শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা কামিনী।
রোমাঞ্চ স্টেশনের তালিকায় আপনাদের জন্য আরও রহস্য রোমাঞ্চকর গল্প অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা, আরও এমন গল্প শুনতে হলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে প্রতিটা গল্পের নোটিফিকেশান আপনারা ঠিক সময় পেয়ে যান। আজ তাহলে এই পর্যন্তই। গল্প শুনুন, ভালো থাকুন।